আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মুস্তাক সাদেক। পুঁজিবাজার নিয়ে এই অনুষ্ঠানে আলোচনা করা হয়। পুঁজিবাজার পড়ছে তো পড়ছে এবং ফ্রি ফল হচ্ছে, তার জন্য কোনো অভিভাবক নাই, কোনো মানে এটার কোনো কেউ যে এটা নিয়ে কথা মানে করবে যে চিন্তা করবে নীতি নির্ধারকরা, তেমন কাউকে দেখছি না। পড়তেছে তো পড়তেছে। গতকালকে যাই হোক, এর মধ্যে গতকালকে মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা সেমিনার করা হয়, যেখানে এই পুঁজিবাজার নিয়ে নীতি নির্ধারকদের মধ্যে কেউ কেউ ছিলেন, মানে আপনার রেগুলেটররা ছিলেন, এবং মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের সমস্ত মার্চেন্ট ব্যাংকরা ছিলেন। এখানে আপনার ব্রোকার অ্যাসোসিয়েশন ব্রোকাররাও ছিলেন উপস্থিত। সবাই তাদের কথা বলেছেন। যেখানে কথাটা আসছে সবচেয়ে বেশি, যে কথাটা খোলামেলাভাবেই বলি, সেটা হচ্ছে যে সমন্বয়হীনতা। এক রেগুলেটরের সঙ্গে আরেক রেগুলেটরের কোনো সমন্বয় নাই। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সিকিউরিটি এক্সচেঞ্জের নাই, সিকিউরিটি এক্সচেঞ্জের সঙ্গে আপনার আদার রেগুলেটরদের নাই। সে কথাগুলো স্পষ্টভাবে উঠে আসছে আরও অনেক কথা। তার মধ্যে সবচেয়ে বড় যে কথাটা এবং আসছে সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী যেখানে 2 বছর এক্সটেন্ড করার জন্য এক্সপোজার লিমিটটাকে 2 বছর এক্সটেন্ড করার জন্য বলে দিয়েছেন, বাংলাদেশ ব্যাংক সেটাকে নিয়ে এখনও খুঁটিনাটি চুলছেড়া হিসাব করছেন, আজও হয় নাই। কালকে এটা ধীরভাবে মানে বলে দিয়েছেন উপদেষ্টা এবং নীতি নির্ধারকরা, এটা হবেই। অন্তত এইটুকু আশা বুকে বাঁধলাম যে 2 বছর এক্সটেন্ড হবে। যাই হোক, আজকে আমার আলোচনার থেকে আজকে মার্চেন্ট ব্যাংকের 2 জন বক্তাকে আনছি, যে ওনারা পুঁজিবাজার নিয়ে কি ভাবছেন এবং পুঁজিবাজারের অবস্থানে ওনাদের ভূমিকা কি। আমার সঙ্গে আজকে আলোচনায় থাকবেন জনাব আহসানুল্লাহ, সিও গ্রামীণ ক্যাপিটাল লিমিটেড। আমার ডানে যিনি আছেন তাহিদ আহমেদ চৌধুরী, এমডি সিও সিটিজেন সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের। আমি প্রথমে যাচ্ছি আহসানুল্লাহ সাহেবের সাথে, যে কালকে তো আমরা আলোচনা শুনলাম, আপনিও ছিলেন, এখানে উপস্থিত ছিলেন। এই যে 1 নম্বরের সমন্বয়হীনতার কথা আসছে ডিউ ডিলিজেন্সের কথা আসছে, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্টের কাউন্সিলের ফাইন্যান্সিয়াল লিটারেসির কথা আসছে, তারপরে রেগুলেটরদের অসহায়ত্বের কথাও আসছে, যে এক রেগুলেটর আরেক রেগুলেটর ইগোর প্রশ্ন আসছে। আমরা কালকে বুঝতে পারলাম যে আমাদের পুঁজিবাজারের অ্যাকচুয়াল অবস্থানটা কি, কালকে অনেকের কথার থেকে বেরিয়ে আসছে। সেই অবস্থায় আপনারা মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের কথাও কিছু আসছে, যেমন আপনারা যখন আপনাদের যে ইস্যুগুলো নিয়ে আসেন মানে ফুলে ফাপে একটা ইস্যু আনলেন, 25 টাকা 30 টাকা ইস্যুতে বাজারে আসার 2 মাস পরে দেখা গেল এটা 14 টাকায় চলে আসছে। এর অবস্থান থেকে উত্তরণের উপায়টা কি? কালকে তো অনেক কথা হয়েছে এই নিয়ে। ধন্যবাদ মুস্তাক ভাই আপনাকে। তবে প্রথম যে ইস্যুটা বললেন, আমি গ্রামীণ ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর, এটা একটু সংশোধন করার জন্য বলতেছি। যা বিষয়গুলো কালকের আলোচনা যে ফুটে আসলে, যেটা আপনি ইতিমধ্যে আপনার বক্তব্যের মধ্যে যে জিনিসটা বললেন, পাশাপাশি আপনি মার্চেন্ট ব্যাংকের ভূমিকার কথাও এখানে তুলে ধরলেন। তো আমরা যদি একটা বিষয় যদি এখানে আলোচনা করি, তাহলে বিষয়গুলো ক্লিয়ার হয়। প্রথম যখন মার্চেন্ট ব্যাংকের ইস্যুটা নিয়ে আসলেন, এটাতে আসলে মার্চেন্ট ব্যাংকের যে ব্রড 3টে অ্যাক্টিভিটিস, একটা হলো ইস্যু ম্যানেজমেন্ট, আন্ডাররাইটিং অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট। এই 3টে অ্যাক্টিভিটিস অ্যাজ পার বাংলাদেশ যে লাইসেন্স দেওয়া হচ্ছে, এই 3টে অ্যাক্টিভিটিস। এর মধ্যে ইস্যু ম্যানেজমেন্টের পার্ট হলো নতুন আইপিওগুলো যেটা আনা। একটা কোম্পানি যদি তার ফান্ড রেজ করতে চায় ক্যাপিটাল মার্কেট থেকে, 2টো মেথডে আছে, একটা ফিক্সড প্রাইস মেথড আর একটা বুক বিল্ডিং মেথডে আনা যায়। এখন এই ক্ষেত্রে যে কথাটা বলা হচ্ছে যে অনেক মার্চেন্ট ব্যাংক ইস্যু আনে, তার রিয়েল প্রসপেক্টাসটা প্রপারলি স্টাডি না করি, তার ফিনান্সিয়ালটা স্টাডি না করি, সেই ইস্যুয়ার কোম্পানিকে একটু সাপোর্ট দেওয়ার জন্য যাতে ভালো ফান্ড রেজ করতে পারে, এই জন্য হয়তো তার সেখানে ডিউ ডিলিজেন্সটা প্রপারলি অ্যাপ্লাই করে না, যে প্রশ্নটা আপনি রেজ করছেন।
আসলে এখানে গতকাল কিন্তু আলোচনা আরেকটা জিনিস এসেছে যে সমস্ত ইস্যু ম্যানেজার এই ইস্যুগুলো আনবেন, তাদের এই ইস্যুগুলা ডিউ ডিলিজেন্সের যে সার্টিফিকেট দিবে তাদের এগুলা 5 ইয়ার্স পর্যন্ত প্রিজার্ভ করা হবে, এবং 5 বছরের মধ্যে যদি ওটার কোনো ব্যত্যয় পরিলক্ষিত হয় তাহলে তাদের কিন্তু পেনাল্টির ব্যবস্থা আছে। গতকালকে কিন্তু আলোচনাটা আসছে। তাহলে এখানে ইস্যু ম্যানেজাররা এই বিষয়টা অবশ্যই সতর্ক এবং যত্নবান হবেন। 1 নাম্বার 2 হলো শুধু ইস্যুয়ারকে সাপোর্ট নয়, ইস্যুয়ারের চাইতে বড় জিনিস হলো তারা কিন্তু রিপ্রেজেন্ট করতেছে ফুল ক্যাপিটাল মার্কেটে যারা পার্টিসিপেন্ট, জেনারেল ইনভেস্টর যারা আইপিওতে অ্যাপ্লাই করবে, তাদেরও কিন্তু রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করতেছে ইস্যু ম্যানেজাররা। কিভাবে? তারা ডিউ ডিলিজেন্স অ্যাপ্লাই করে, প্রসপেক্টাস রিভিউ করে, তার ফিনান্সিয়ালটা দেখে, কোম্পানির ম্যানেজমেন্ট, ক্যাপিটাল স্ট্রাকচার সব কিছু রিভিউ করে তারা সেখানে একটা প্রাইস সেখানে প্রসপেক্টাসটা নিয়ে আসছে। আপনার সঙ্গে আবার আসতেছে, আপনার সঙ্গে মধ্যে অনেকক্ষণ ধরে একজন দর্শক অপেক্ষা করছে। প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আমি সালাউদ্দিন, নওগাঁ থেকে। জি সালাউদ্দিন, আমার প্রশ্ন, পুঁজিবাজারে এই ব্যাংকের যে এক্সপোজার লিমিট যেটা আলোচনার দীর্ঘদিন ধরে চলছে, 2 বছর বৃদ্ধি হবে, কিন্তু আজও হচ্ছে না। সবাই বলছে হওয়া উচিত, কিন্তু এই জিনিসটা ঝুলিয়ে রাখা হচ্ছে কি কোনো গোষ্ঠীকে এই মার্কেটের কম দামে শেয়ার কিনে নেওয়ার জন্য? কারণ দেখা গেছে আমি অনেক শেয়ার কোম্পানির পোর্টফোলিওতে দেখা যাচ্ছে যে ইনস্টিটিউটের পোর্শন বেড়ে যাচ্ছে। যেরকম এবি ব্যাংকের 2012-তে 80 শেয়ারও ছিল না ইনস্টিটিউটের কাছে, আজকে সেখানে 57%। তাহলে কি এই গোষ্ঠীকে কোনো ইনস্টিটিউট এবং মার্কেট এরা তো ডিক্লার দিয়ে কখনো শেয়ার কেনে না, তাহলে তাদেরকে শেয়ার কেনার জন্য কি এই জিনিসটাকে ঝুলিয়ে রাখা হয়েছে? আপনি আমার প্রারম্ভিক যে আলোচনাটা শুরু করেছিলাম যে দেখেন, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী পরিষ্কারভাবে উচ্চারণ করেছেন যে 2 বছর এক্সটেনশন দেওয়ার জন্য, সেখানে বাংলাদেশ ব্যাংকের বললাম কাহিনীটা কি। বাংলাদেশ ব্যাংকের কিছু সংখ্যক কর্মকর্তা কর্মচারী বা কর্তা ব্যক্তিরা তাদের কেন যে অনীহা দিচ্ছি দেওয়া হচ্ছে এই অবস্থায় আছে আর কি। তবে আপনাকে অ্যাসুরেন্স দিতে পারি, কালকে অন্তত এইটুকু স্পষ্টভাবে উচ্চারিত হয়েছে যে এক্সটেন্ড হবেই। তো যদি হয়, এখন যে সেল প্রেশারটা আছে সেটা হয়তো কিছুটা মানে কমে যাবে। যে আলোচনায় ছিলাম, জি যেটা বলতেছিলেন, অ্যাজ এ ইস্যু ম্যানেজার হিসেবে তার যে রেসপন্সিবিলিটি সেটা সে ডিউ ডিলিজেন্স কিন্তু অ্যাপ্লাই করে সেখানে কিন্তু প্রত্যেকটা যা বুক বিল্ডিং মেথডে যেমন সিস্টেম আছে, আপনার এনএবি বেসড একটা প্রাইস ডিসকভার করা হয়, আর একটা হলো আর্নিং বেস ভ্যালু একটা আছে, তার ওয়েটেড অ্যাভারেজ একটা আছে, তারপরে সিমিলার স্টকের মার্কেট প্রাইসের ভিত্তিতে এখানে সব ডিটেলস দেওয়া থাকে। এরপরে ধরেন রেগুলেটর অ্যাপ্রুভাল দেয়, তারপরে ইনভেস্টররা তাদের নিজেরাও তারা কিন্তু আমার প্রশ্নটা এখানে একটা স্পষ্ট, যেটা আমি সাধারণ বিনিয়োগকারীর পক্ষ থেকে প্রশ্নটা করি, সেটা হচ্ছে যে একটা ইস্যু ম্যানেজার ইস্যু নিয়ে আসার পরে সেটা 2 মাসও প্রাইসটা সাস্টেন করে না কেন? সেই প্রাইসটা যেমন আমি আপনার মানে বেশি দূরে যেতে হবে না, মাস 2-এর মধ্যে যেসব শেয়ার আসে। মুস্তাক ভাই, এখানে মানে আমি একটু কন্ট্রিবিউট করতে পারি আপনারে। যদি আপনি দেখেন যে কোন শেয়ারগুলো আসলে সাস্টেন করতেছে না, এর পরে যেগুলো আছে এগুলোর প্রাইস মোর অর লেস 14 টাকা 15 টাকা 16 টাকা লেভেলে আছে, অথবা কোনো কোনো শেয়ারের প্রাইস 20 টাকার উপরে আছে, যেগুলো প্রিমিয়াম নাই। হ্যাঁ, এখন একটা বড় কোয়েশ্চন হচ্ছে প্রিমিয়ামে, যেটা অনেক সময় ব্লেম করা হচ্ছে ইস্যু ম্যানেজারদের। হ্যাঁ, যে ইস্যু ম্যানেজাররা এটা অনেক ফুল পাপায় নিয়ে আসতেছে, অনেক বেশি প্রিমিয়াম পাওয়া যাচ্ছে, তারপরে এটা প্রাইসটা সাস্টেন করতেছে না। কিন্তু আমি এখানে একটা জিনিস আমি অন্যান্য প্রোগ্রামে বলছি, এখনও বলতে চাই, প্রিমিয়াম কিসের উপর বেস করে দেওয়া হচ্ছে? কোম্পানি পারফরমেন্স, কোম্পানি রিটেন আর্নিংস, হ্যাঁ, ফিউচার প্রসপেক্ট সব দেখেই। যদিও ফিউচার প্রসপেক্টটা আমাদের দেশে কম দেখা হয়, বেশি হচ্ছে আপনার হিস্টোরিক্যাল ইনফরমেশনের উপর বেস, হ্যাঁ, মার্কেট প্রাইসের উপর বেস। এইটা আমরা দেখে প্রিমিয়াম সে নির্ধারণ করলাম এটা 15 টাকা। This is the maximum that the company can raise at the moment based on its performance or future prospect. তারপরে এই শেয়ারটা 25 টাকায় মার্কেটে আসলো। তারপরে আমি কি করতেছি, যেটা কালকে আমি কনভেনার ছিলাম কালকের মার্চেন্ট ব্যাংকের প্রোগ্রামে, অনেকটা বড় ইস্যু চলে আসছে যে ফাইন্যান্সিয়াল লিটারেসি। আমি কি করতেছি, ওই শেয়ারটাই প্রথম দিন 60 টাকায় কিনতেছি। আমার কোয়েশ্চন হইলো,
আমরা আসলে এটা না জেনে না বুঝে আমরা কি করতে দেওয়া যাচ্ছে শেয়ারের প্রাইসগুলো 3-4 দিন আপ থাকে, 5 দিন আপ থাকে, এটাই 60 টাকা কিনি, কেউ দেওয়া যাচ্ছে আমি 60 টাকা করে কেনার পরে 2 দিন পরে কেউ এটা 80 টাকা দিয়ে কিনতেছেন। আসলে এটার প্রাইস তো 25 টাকা। না 25 টাকা প্রাইস ওকে, 30 টাকা পর্যন্ত ওকে, আমি অস্বীকার করছি না, কিন্তু এই যে 60 টাকা নেওয়া হচ্ছে সেটা কি জাস্টিফাইড মানে ওয়েতে নিচ্ছে? কারণ মার্কেট ফ্রি থাকে, তখন একদিন লিমিট থাকে না, মার্কেট যতটুকু উঠতে পারে উঠতে পারে। সেটা যদি ইস্যুয়ার তার কারসাজি করে যদি উঠায়, তো মার্চেন্ট ব্যাংক বা আপনার ওদের কারো কি এটা কোনো কন্ট্রোল না? আমার রিকোয়েস্ট থাকবে যারা জেনারেল শেয়ার হোল্ডার আছে ওনারা শেয়ার কিনবেন না। তখন আমি আজকে পর্যন্ত যতগুলো নতুন ইস্যু আসছে একটারও শেয়ার কিনি নেই। আমি একটা কথা বলি আপনাকে, আমি একটা ঘটনা বলি আজকে খোলামেলা ভাবে। সেটা হচ্ছে একটা ইস্যু আসছে, সেই ইস্যুটাকে 80 টাকা মতো নিয়ে গেছে, বুঝলেন? কোনো সাধারণ, আমি যেই সব বিনিয়োগকারীকে জিজ্ঞেস করছি, আমার হাউসে জিজ্ঞেস করছে, আমি আরো 10টা হাউসকে জিজ্ঞেস করছি যে এটা আপনারা 80 টাকা কি করে হয়? আমরা কেউ কিনে নেই, কেউ কিনে নেই, অথচ এটা 80 টাকা হয়েছে, এখন আবার পড়তেছে। তো এই যে কৃত্রিমভাবে একটা তুলে নিয়ে সাধারণ বিনিয়োগকারীদেরকে মানে তাদের হাত পুড়িয়ে দেওয়া হচ্ছে, এই সাধারণ বিনিয়োগকারীরা তো অলরেডি বিমুখ হয়ে গেছে, কনফিডেন্স লেভেল অলরেডি শ্যাটার্ড হয়ে গেছে, যে এই যে এখন আপনাদের মার্চেন্ট ব্যাংকদের দায়িত্ব কি না যে এই বাজারটাকে সাপ্লিমেন্ট করে দিই? বলেন, যেটা আপনি বলতে চেয়েছিলেন প্রথম, যে ফর এক্সাম্পল 25 টাকা, এর পরে দেখা যায় যে 7 দিন পরে এটা 10 টাকা বা 12 টাকা চলে আসছে। আপনি জানেন আসছে কিনা বলেন? এটা বাস্তব, যেটা সত্য। এখন এই ক্ষেত্রে আমি মনে করি, আমি যদি একজন সাধারণ বিনিয়োগকারী হই, আমার সেখানে কি ভূমিকাটা হওয়া উচিত, যে যেহেতু এটা একটা শেয়ারের ক্ষেত্রে হয় নাই, যতগুলো অতীতে আইপিও এসেছে ইতিপূর্বে, যেগুলো প্রিমিয়ামে হয়তো জাস্টিফাইড, সেজন্য এসএসসি পারমিশন দিচ্ছে, সেটা নিয়ে কোশ্চেন না। কিন্তু আমার কথা হলো যে এই আইপিওতে আসার পর প্রথম 1 সপ্তাহ বা 2 সপ্তাহ এটার যে ফ্লোটা থাকে, এই ফ্লোটা তো কিন্তু আর্টিফিশিয়াল ফ্লো, এটা কিন্তু রিয়েল ফ্লো না বা রিয়েল প্রাইস না। তাহলে আমরা সাধারণ বিনিয়োগকারী হিসেবে আমাদের যেটা করা উচিত, এইটাকে অবজার্ভ করে মার্কেট প্রাইসটা যখন একটা লেভেলে সেট হবে তখন আমাদের এন্ট্রি দেওয়া উচিত। না, তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে এই সাধারণ বিনিয়োগকারীরা এটাকে উঠায় না? এটাও তো কোনো একজন পার্টিকুলার বড় ফান্ড ইনভেস্টর। আমি কথাটা কিন্তু এই জন্য বলছি, 1 থেকে 2 সপ্তাহ যে প্রাইসটা, এটা কিন্তু রিয়েল প্রাইস মনে হচ্ছে না মার্কেটে, এটা আর্টিফিশিয়াল একটা মুভমেন্ট। তাহলে এই আর্টিফিশিয়াল মুভমেন্ট থেকে সাধারণ বিনিয়োগকারী যদি নিজেকে বাঁচাইতে হয়, 2 সপ্তাহ বা 1 মাস তাকে ওয়েট করা উচিত। এবং অনেক শেয়ার আছে তার চেয়ে আরও ভালো ফান্ডামেন্টাল মার্কেটে আছে, যাতে তার 1/3 বা 1/4 প্রাইজে মার্কেটে চৌধুরী। একটা কথা আসছে ভালোভাবে, কালকেও আসছে ফাইন্যান্সিয়াল লিটারেসি নিয়ে। ফাইন্যান্সিয়াল লিটারেসি, আপনারা যারা মার্চেন্ট ব্যাংকে আছেন আপনারা ফাইন্যান্সিয়াল লিটারেট, আমরা এটা নিয়ে কোনো কোশ্চেন করছি না, কিন্তু আপনারা যাদেরকে নিয়ে কাজ করেন, ইস্যু তারপরে রেগুলেটর, তারপরে ব্যাংকস ইত্যাদি, আর দে ফাইন্যান্সিয়াল লিটারেট? যদি বলেন ইন্ডিভিজুয়াল ইনভেস্টরের ক্ষেত্রে অবভিয়াসলি দে আর নট, মোস্ট অফ দেম। হ্যাঁ, আমি বলবো রাদার 90% দে আর নট। কারণটা আমি প্রশ্নটা কেন করছি আপনাকে বলে দিই। কালকে শুনতে পেলাম যে মাননীয় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী বলার পরও কেন হচ্ছে না, বাংলাদেশ ব্যাংক মনে করতেছে এটা দিলে পরে বাজারে একটা অন্যরকম সিনারিও হয়ে যাবে। দেখেন জি, এটা যদি বিকজ আমি এখানে বুঝলাম যে বাংলাদেশ ব্যাংকের কর্মচারীরা ওনারা কি ফাইন্যান্সিয়াল লিটারেট, যে আপনি যদি মানে আপনার ঋণকে, খেলাপি ঋণকে বা ঋণকে আপনি 20 বছরের জন্য করতে পারেন, রিশিডিউল করতে পারেন, তখন এটা কোনো বাজারে ইমপ্যাক্ট করে না, কোনো কিছুতে ইমপ্যাক্ট করে না। আর এক্সপোজারটা আপনি 2 বছর এক্সটেন্ড করলে বাজারে ইমপ্যাক্ট করবে। আমার তো মনে, আই হ্যাভ এ কোশ্চেন টু দ্য অথরিটি অ্যান্ড দ্য রেগুলেটরস, যে ফাইন্যান্সিয়াল রেগুলেটর যারা, বাংলাদেশ ব্যাংক, আমার তার কাছে একটা প্রশ্ন, আর মানে ফাইন্যান্সিয়াল মানে লিটারেট? আমি বলবো ডাজ দে নো হোয়াট ইজ ফাইন্যান্সিয়াল লিটারেসি? আমি আপনারা বলবো অবভিয়াসলি দে আর, বাট এখানে দুইটা জিনিস আছে, পজিটিভ নেগেটিভ দুইটাই আছে। একটা জিনিস হচ্ছে আপনি যদি এখন যদি রিয়েল সিচুয়েশনটা দেখেন এক্সপোজারের ব্যাপারে, মোস্ট অফ দ্য ব্যাংক আর নট ওভার এক্সপোজড, একটা জিনিস। হ্যাঁ, হয়তো আমি আপনার একটু হয়তো এখানে এক ভদ্রলোক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, একটু প্লিজ আপনার কথাটা শুনবে একটু। প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি, আমি জাহাঙ্গীর বলছিলাম বরিশাল উজিরপুর থেকে। জি জাহাঙ্গীর সাহেব, আসসালামু আলাইকুম। আমি অতিথির কাছে আমার একটা প্রশ্ন ছিল, এই যে মার্কেটে আইপিও, নতুন আইপিও আসতেছে,
তো কিছুদিন আগে শেষ হয়ে গেল একমি ফার্মাসিউটিক্যালের আইপিওটা, সেখানে তারা ৬৭ টাকা প্রিমিয়াম নিছে। এখন মার্কেটে যে ঔষধ খাতের যতগুলা কোম্পানি আছে তাদের যে এখন মার্কেট ভ্যালু আছে সেই তুলনায় কি প্রিমিয়ামটা বেশি হয়ে গেল না? এসএসসি যে মানে এই কোম্পানিটারে মানে অনুমোদন দিল প্রিমিয়াম নিয়ে, এটা কিসের ভিত্তিতে দিছে? তারা কি কোনো টাকার লেনদেনের মাধ্যমে দিছে না তাদের যে? আচ্ছা ঠিক আছে, আপনার প্রশ্নটা বুঝতে পারছি আমরা। মিস্টার চৌধুরী এটা নিয়ে আলোচনা করতেছিল এবং উনি রিপ্লাই দিবেন। আমি আগেই বলছি আপনারা যে ইস্যুর প্রাইসিংটা উনিও বলছেন কিছু আইডেন্টিফিকেশন বেস করা হয় যে অন্যান্য শেয়ারের মার্কেট প্রাইস কত, তারপরে আপনার নেপ কত আছে, আর্নিং বেস ভ্যালু কত আছে, এইসবের বেস করে শেয়ারের প্রাইসিংটা হয়। অবভিয়াসলি এটা 67 টাকা অথবা 57 টাকা উনি যেটা বলছেন অবভিয়াসলি ইজ সাপোর্টেড বাই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আদার ইনফরমেশন। আর যদি আরেকটা মার্কেট প্রাইস বলেন, এসিআই হচ্ছে এখন নিয়ার অ্যাবাউট 600, আপনার স্কয়ার ফার্মা হচ্ছে 250, বেক্সিমকো ফার্মা হচ্ছে অ্যারাউন্ড ওই এভারেজে গেলে আমার মনে হয় এটা প্রাইস কিন্তু জাস্টিফাইড যদি মার্কেট প্রাইস ধরেন। আর একমি অবভিয়াসলি ইজ এ গুড অর্গানাইজেশন। যেটা বলতেছিলাম এক্সপোজার ইস্যুটা নিয়ে যেটা বললেন যে দুদুল্যমান অবস্থা, যেটা দিবে না এই বিষয়টা কালকে তো ক্লিয়ার হলো। আমি বলি আপনাকে, এতে কনফিউশনটা কি হচ্ছে জানেন? সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে একটা মানে ইয়ে আসে, যদি এক্সপোজার সংকটটা ঘনীভূত হচ্ছে যে কি হবে যদি এক্সটেনশন না দেয়, তাহলে তো আগামী মাসের থেকে সেল শুরু হয়ে যাবে, তাহলে তো বাজার আরো কমবে। ঠিক আছে, ওয়েট এন্ড সি করতেছে, যা হবার একটা মানে ইয়েস অর নো বলে দাও। বলতেছি গতকালকের আলোচনা থেকে যেটা স্পষ্ট হয়ে গেল সেটা হলো এটা নিয়ে হয়তো একটা মহল ভাবতেছে যে এক্সপোজারের ডিউরেশন যদি 2 বছর বাড়িয়ে দিই যাদের অ্যাডজাস্টমেন্ট টাইমটা, তাহলে হয়তো একটা বাবেল সৃষ্টি হবে। কেন হবে না? এরকম হয়তো একটা কিভাবে হবে আমাকে বলেন। আর ইউ ইনজেক্টিং নিউ ফান্ড? নো, বাবেল সৃষ্টির কোনো পসিবিলিটি নাই। বাবল উঠবে কেমনে? এইজন্য আমার প্রশ্নটা যে আপনারা যে কালকে যে কথাটা উঠলো যে বাবল হয়ে যাবে, আর মানে এক্সটেনশন ডাজ ইট মিন এ ইয়ার নিউ ফান্ড? নাথিং। এই জিনিসটা রাদার আপনার সেলটাকে আপনি একটু মানে তাহলে বাবল হয়ে যাবে কি করে? না, এই জিনিসটা আমরা ক্লিয়ার করি। এটা নতুন যেহেতু ফান্ড ইনজেক্ট হচ্ছে না, জাস্ট এক্সিস্টিং ফান্ড যেটা তাদের এখন ক্যাপিটাল মার্কেটে ইনভলভমেন্ট আছে সেটার অ্যাডজাস্টমেন্ট পিরিয়ডটা 2 বছর বাড়ায় দেওয়া, তার মানে মার্কেটে প্রেশারটা কমানো। এক নাম্বার 2 হলো 2010 থেকে 2015 পর্যন্ত রেগুলেটর অনেকগুলা রিফর্মস এনেছে। সুতরাং হয়তো 2010 সালটা ছিল একটা প্রেক্ষাপট, সেটা আমরা ভিন্নভাবে চিন্তা করি। 2010 সালের পর 2010 সালের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইতিমধ্যে রেগুলেটরের যে মানে কি বলবো পলিসিগত যে চেঞ্জটা আনছে সেটা কোনোভাবে সম্ভব না ফার্দার বাবেল হওয়ার কোনো সুযোগ নেই। এক নাম্বার 2 হলো এখানে নতুন ফান্ড ইনজেক্ট হচ্ছে না। নাম্বার 3 আপনি যেটা বলছেন একটা মানে বিনিয়োগকারী বা সুন্দর একটা প্রশ্ন করছেন যে এটা কি কোনো মহলকে সুযোগ দেওয়া হচ্ছে কি? একটা সুন্দর কথা বলছেন, হইতে পারে মেবি। তবে আমরা যেহেতু সবগুলা সাসপেক্ট করতেছি, আমাদেরকে একটু কেয়ারফুল থেকে আমাদের আগাইতে হবে। এটা হলো আমার নাম্বার টু কালকে যেটা আমাদের মাননীয় উপদেষ্টা প্রাইম মিনিস্টার যে ডক্টর মশিউর রহমান স্যার যেটা বললেন যে এটার সম্ভাবনাটাই উজ্জ্বল হওয়ার সম্ভাবনাটা উজ্জ্বল, মার্কেটের ভবিষ্যৎ তাতে বোঝা যাচ্ছে এটা সব বক্তাই বলছেন, সব বক্তাই বলছেন। এবং আমার এই 35-40 বছরের অভিজ্ঞতায় আমি এটাও বলতে পারি মার্কেট একদিন উঠবে। না দেখেন এখানে কিন্তু মার্কেটকে যেভাবে ডিপ্রেসড করে রাখা হচ্ছে ইন্টেনশনালি, সাম একটা কর্নার, আমি বলবো একটা কর্নার ডিপ্রেস করতেছে বাজারটাকে। এই যে জিনিসটা যেখানে মাননীয় প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী স্পষ্টভাবে বলে দিচ্ছে মার্কেটকে ব্যাকগ্রাউন্ড চায়, হ্যাঁ, সেখানে একটা মহল এটাকে এই জুজুর ভয় দেখায়া আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম যে মার্কেটের আইপিওগুলো যারা এই মার্চেন্ট ব্যাংকাররা যারা আনেন এবং এই অবস্থানটা কি দাঁড়ায় পরবর্তী পর্যায়ে সেই পর্যায়ে আলোচনা করতেছিলাম। আচ্ছা যাক, এখন আমরা আসি বাজারের অবস্থানটা নিয়ে। বাজারের যে সেল প্রেশার, এর আপনাদের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে, সাধারণ বিনিয়োগকারীদের কাছে এমন কোনো শেয়ার নাই যেটা আপনারা সেল করেন বিধায়
বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সেল করে বিধায় ওনারা প্যানিক হয়ে যান এবং প্যানিক হয়ে প্যানিক সেল আসতেছে। এর থেকে প্যানিক সেলটা কি মানে কোনো কারণ আছে যে এইসব রেটে এখন শেয়ার বিক্রি হইতেছে? প্রত্যেকটা বোধহয় লোকসানে বিক্রি হয়, কেউ বোধহয় প্রফিট করে বিক্রি করে না। না, বিষয়টা যেটা বললেন আসলে আমি মনে করি এখন কিন্তু ইনস্টিটিউশনাল লেভেল থেকে কোনো প্যানিক সেল হচ্ছে না আমার যতটুকু জানা। এটা হয়তো ইন্ডিভিজুয়াল লেভেলে কিছু কিছু হতে পারে, কিছু কিছু হতে পারে কী কারণে? সে দীর্ঘদিন যখন অপেক্ষা করতেছে, প্রাইসটা বাড়তেছে না, আরও প্রতিদিন ফল করতেছে, এভরিডে ফল করতেছে, সে চিন্তা করতেছে আমি একদিন আগে সেল করলে আমার লসটা একদিন আগে কমবে, কারণ আমার প্রতিদিনের লস বেশি বাড়তেছে। সেটা একটা সেগমেন্ট হতে পারে এক। নাম্বার টু হলো ইনস্টিটিউশনগুলো আসলে বেসিক্যালি এর মধ্যে যে সেল প্রেশার যেটা বললেন এর মধ্যে বাইও কিন্তু হয়েছে, আমরা লক্ষ্য করছি সেল হইলে তো বাই, হ্যাঁ হ্যাঁ, মানে বাই হলে পরে সেলের প্রশ্নটা আসে বেসিক্যালি। এখন কিছুদিন আগে ভাই ছিল এবং কিছু কিছু শেয়ারের প্রাইস কিন্তু ভালো একটা লেভেলে পড়ছে, কারো হয়তো 10% প্রফিট ছিল, কারো হয়তো 5% ছিল, কারো হয়তো 20% প্রফিট ছিল, তারা প্রফিটটা রিয়েলাইজ করছে, সেটার কারণে একটা সেল প্রেশার হতে পারে। আর ইনস্টিটিউশন যেগুলো মার্জিন লোন দিয়ে ব্লকড হয়ে আছে তাদের আসলেও ওই মার্জিন লোন সেইখান থেকে বের হওয়ার মতো এখনও কিন্তু ওই অবস্থানটা আসে নাই। জি, কারণ ইন্ডেক্স আপনি দেখতেছেন, ইন্ডেক্স যদিও অনেকে বলে কিছু না, বাট ইন্ডেক্স একটা প্যারামিটার, আমাদের এটা বিবেচনা রাখতে হবে, কারণ ইন্ডেক্স ইজ দ্য রিফ্লেকশন অফ অল শেয়ার প্রাইসেস, তাই না? তো সেই হিসাবে একটা ইন্ডিভিজুয়াল লেভেলে কিছু হতে পারে, সেটা দুই রকম হতে পারে, একটা লোকে গেইন টেক করতেছে আর কেউ লস টেক করতেছে। আমি যেটা শুনছি, আমি জানি না, আপনারা বলতে পারেন ভালো, যে কোনো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী মানে যেদিনই বাই করে বা মার্কেটটা যেদিনই একটু মানে আপ হয় তো শেয়ার প্রাইসও বেড়ে যায়, সঙ্গে সঙ্গে বাংলাদেশ ব্যাংক থেকে টেলিফোন আসে আপনি এক্সপোজারের বাইরে চলে গেছেন, আপনি কালকের মধ্যে এটা আমার মনে হয় প্রাইস পড়ার এটা একটা রিজন আছে। একটা রিজন হচ্ছে আপনার ইভেন ইনস্টিটিউশনাল ইনভেস্টররা যেটা করতেছে, অনেক সময় দেখা যাচ্ছে যে যেহেতু মার্কেটটা ডাউনওয়ার্ডসে আছে, দেখা যায় যে আচ্ছা আপনি যদি আজকে লসে সেল করে দেন 3 দিন পরে তারও 10% কম দামে এটা কিনতে পারতেছেন। সো এটা একটা প্রবণতা ইদানিং মার্কেটে দেওয়া যায়, যেটা মানে প্রাইস পড়ার জন্য আরেকটা রিজন, যে এই জন্য ফ্রি ফল। হ্যাঁ, ফ্রি ফল হচ্ছে, দেখা যাচ্ছে যে আচ্ছা মার্কেট তো পড়তেছে, আজকে সেল করে দিই, 3 দিন পরে আবার 5 টাকা কমে পাইলাম, তখন বাই করলাম। বাই করলে তো আমি আরো ফার্দার ইয়ে পাচ্ছি। যিনি ডক্টর মুসা কি নোট প্রেজেন্ট করছেন ওইখানে কিন্তু একটা কথা বলছিলেন যে ওয়ার্ল্ডের অনেক জায়গায় স্টক লস একটা সিস্টেম বা মেকানিজম আছে। সেটা হলো একটা শেয়ারের প্রাইস ফর এক্সাম্পল আমি 10 টাকা কিনলাম, যখন এটা 8 টাকা হয়ে যাবে অটোমেটিক্যালি এই শেয়ারটা সিস্টেমে সেল হয়ে যাবে, যাতে লস আর ফার্দার না নি। কিন্তু আমাদের মার্কেটে বা আমাদের সফটওয়্যারগুলোতে এই সিস্টেমগুলো নাই, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড এই কনসেপ্টটা আছে। আর শর্ট সেলিং যে বিষয়টা উনি বলেছেন, কিন্তু শর্ট সেলিংটা আমাদের যেগুলো এখন সিস্টেমে এটা ফলো করে, মানে সিস্টেম ফলো করে না বা আমাদের ল ওয়ার্ল্ড এটা ল ফলো করে না। এইজন্য ওই আমাদের মার্কেট যদি আপনি ভাইব্রেন্ট করতে তাহলে বাজেটে একটা মানে নেগেটিভ ইকুইটি একটা ইয়ে করতে হবে আপনার। নেগেটিভ ইকুইটির বিষয়ে একটা পজিটিভ স্টেপ নিতে হবে। নেগেটিভ ইকুইটি নিয়ে মানে আপনাদের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সারাক্ষণ একই কথা বলতেছেন, আর কতদিন নেগেটিভ ইকুইটি টানবেন? এই নেগেটিভ ইকুইটিগুলি তো আপনারা আপনাদের প্যারেন্টসকে, দ্যাট ইজ ব্যাংকগুলোকে আপনারা দিয়ে দিতে পারেন। ব্যাংক লেট দেম, তাদের এক্সপোজারে লস শো করে দেখেন, ওইটা করে দেখবেন, একটা রাইট অফ হয়ে যাক বা একটা কিছু। আপনি ধরেন যে নতুন আপনাদের ঘরে রাখে সারাক্ষণ এটা নেগেটিভ ইকুইটি না, এটা একটা সমস্যা আছে। আপনার নতুন যদি ফান্ড ইনজেক্ট করতে চায় আপনার প্যারেন্টগুলা, তাইলে তো আবার ওভার এক্সপোজারের বিষয় চলে আসতেছে। সেজন্য নতুন করে ফান্ডও ইনজেক্ট করতে পারছেন না, যে আপনারা যে আরো নতুন করে ইকুইটি দিবে এটাও করা যাচ্ছে না। কালকে ডক্টর মশিউর রহমান স্পষ্ট একটা কথা বলেছেন, এবং যেখানে সিকিউরিটি এক্সচেঞ্জ চেয়ারম্যান সাহেব বলেছেন, ব্যাংকগুলো টাকার উপর বসে আছে, দে কোন মানে ইনভেস্ট কোথাও, তাদের এমনি বড়রা তাদের কাছ থেকে টাকা নিচ্ছে না, তারা ব্যাংকের টাকাগুলো তো লাইবিলিটি, এটা ঠিক আছে, ব্যাংকের টাকা তো লাইবিলিটি তার ডিপোজিটারকে পয়সা দিতে হবে। কিন্তু তাহলে সাবসিডিয়ারিগুলো দেখেন উই আর নট এবল টু ডু দ্য কারণটা বলি একটু। তারপরে বাংলাদেশ ব্যাংক চোখ খোলে না। এবং সবচেয়ে বড় বাংলাদেশ ব্যাংকের সবচেয়ে ফানি থিং ইজ দিস, তারা যেটা রেগুলেট করবে তার ব্যাংককে, তো ব্যাংকের যে আজকাল দুরবস্থা, ব্যাংকের যে অবস্থা গিয়ে দাঁড়াইছে, সেখানে বাংলাদেশ ব্যাংকের কোনো নজরদারি নাই। নজরদারিটা হলো পুঁজিবাজারের উপর, অথচ পুঁজিবাজারের জন্য রেগুলেটর ইজ দেয়ার। হ্যাঁ, পুঁজিবাজার যদি ডেভেলপমেন্ট না হয় আলটিমেটলি ইকোনমি আপনার ডেভেলপমেন্ট হবে না। যে বিষয়টা আপনি আলোচনা করেছেন, একজন দর্শক আছে, একটুখানি কথাটা বলে নিয়ে তারপর প্রশ্ন আসবেন। প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চট্টগ্রাম থেকে রিয়াদ। জি, আমার প্রশ্ন দুইটা। জি, একটা হচ্ছে দেখেন, এই যে 2011 সালের নভেম্বর মাসে ওদের প্রধানমন্ত্রী
দশ পরবর্তী বাজারের জন্য স্টেকহোল্ডারকে নিয়ে বসেছিলেন। আপনি প্রশ্নটা একটু স্পষ্টভাবে বলেন ভাইয়া। হ্যালো, হ্যাঁ জি, একটু স্পষ্ট বলেন, লাইনটা কেটে গেছে। না, যেটা আমি বলতেছিলাম, এই যে আইডেল মানি পড়ে আছে ব্যাংকে প্রচুর বলতেছেন, তারপর তারা এখানে আগে আসতেছে না, হয়তো এক্সপোজারের যে বিষয়টা, যেটা অপ্রিয় সত্য, কিছু কিছু ব্যাংক ওভার এক্সপোজ, বাট অনেকগুলো ব্যাংকের এখন ইনভেস্টমেন্ট করার সুযোগ আছে, এরকম আছে, কিন্তু তারপর আসতেছে না কেন? একটা যে বিষয়টা হলো ওই যে আস্থার সংকটটা, মার্কেটটা কি হবে কি হবে না, এই যে একটা দুদুল্যমান অবস্থা, যেটা দুদুল্যমান অবস্থার জন্য দেন হু উইল বেল দ্য ক্যাট? ইয়েস, সেই জন্য দরকার যে জিনিসটা এগেইন এই কথাটাই কালকে আমার কাছে সবচেয়ে আশ্চর্য লাগছে মুস্তাক ভাই। না, আপনার যখন রেগুলেটর যখন বলে আপনি ওভার এক্সপোজ, আপনার এক্সপোজারটা কমান, আপনি যখন আন্ডার এক্সপোজ তখন বলে না কি জন্য আপনি ইনভেস্টমেন্টে যান না কি জন্য? এটা তো রেগুলেটর বলেন। এইখানে এই জন্য বলতেছি যে কথাটা এখানে দরকার, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমি মনে করি, ইন্টার রেগুলেটর যে অর্গানাইজেশনগুলো আছে তাদের মধ্যে সমন্বয় সাধন করা এসেনশিয়াল, যেটা কালকে স্পষ্টভাবে মানে আলোচনায় আসছে যে মানে রেগুলেটরদের মধ্যে কোনো সমন্বয়। কালকে আমাদের প্রোগ্রামটা অনেক ভালো ছিল এই সেন্সে যে অনেক উইকনেস গুলো উঠে আসছে বিটুইন দ্য রেগুলেটর, সমস্ত উইকনেস নিয়ে তো আলোচনা হইছে এবং কার কি সমস্যা আছে। জি, এটা হয় আমাদের মার্কেট। আমরা যে এখানে আলোচনা করি খালি ভালো ভালো কথা কমো, আমাদের দোষগুলি কমো না, লেট দ্য পিপল আন্ডারস্ট্যান্ড নো, আমাদের এই সাধারণ বিনিয়োগকারীরা জানো, রেগুলেটর নিজেরাও বুঝতে পারছেন যে আসলে কার উইকনেসেস কোথায় আছে। এই যে দেখেন কালকে আমার সত্যি কথা বলতে কি, আমার সিকিউরিটি এক্সচেঞ্জের চেয়ারম্যান যখন বক্তৃতা দিয়েছিলেন, তার অসহায়ত্বের কথা বেরিয়ে আসছে। আমরা তিতাস গ্যাসের বেলায় কত অসহায় সে, হ্যাঁ, তাকে বলাও হয়নি, তাকে জানতে দেওয়া হয়নি। ফাইন্যান্সিয়াল লিটারেসির ব্যাপার আছে, একটা ইন্স্যুরেন্স, সেটাও তো আলোচনা আসলো কালকে, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সকে ইয়ে করে দিল, সেটা তো আলোচনা আসছে। রেগুলেটররা কাউকে পাত্তা দিচ্ছে না, তারটা এরপরে মশিউর রহমান সাহেব স্পষ্ট বলছেন দিস ইজ ইগো প্রবলেম, এক রেগুলেটর যে কম নাকি সে এইটা শো করতে চাইছে, যে একজন দর্শক মানে প্রশ্ন করবে। প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি হাসান বলছিলাম গুলশান থেকে। জি হাসান, গুলশান থেকে। হাসান, জি হাসান সাহেব বলেন। জি, আমার প্রশ্নটা খুবই সিম্পল। আমি জানতে চাচ্ছি যে আমাদের দেশে কি চেইন অফ কমান্ড বলতে কিছু নাই, যেখানে প্রাইম মিনিস্টার এবং ফাইন্যান্স মিনিস্টার বলে দিচ্ছে বাংলাদেশ ব্যাংককে এক্সপোজারের ব্যাপারে, তো বাংলাদেশ ব্যাংক শুনছে না কেন? এর আগে তো আমরা আতিউর রহমানকে ব্লেম করলাম। ভাইয়া এইটাই তো আলোচনা করতেছিলাম, আপনি আমাদের সঙ্গে থাকেন, আলোচনা পায়। যে আরেকজন দর্শক আছেন, প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্ন করুন। যে দর্শক, যেটা আমরা আলোচনা করতেছিলাম যে চেইন অফ কমান্ড কি নাই, যেখানে কালকে কিন্তু প্রিয় দর্শক, আপনি যদি আমাদের সঙ্গে শুনেন তাহলে দেখেন কালকে এই কথাটা আলোচনায় আসছে, যে কত অসহায় যে একজন রেগুলেটর, যখন আমি যখন রেসপন্সিবল ফর মাই লিস্টেড কোম্পানিজ, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, এটা and তিতাস গ্যাস and স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, অল দে আর অলসো লিস্টেড, কিন্তু তাদের এই রেগুলেটরকে জিজ্ঞাসা না করে তাদের যে ইডরা আছে বা আরবিআরসি আছে, তারা নিজেরা ডিসিশন নিয়ে নিলেন। তিতাস গ্যাস কিন্তু একটা বড় ফরেন ইনভেস্টমেন্ট, এবং তাতে কি হলো, ফরেন ইনভেস্টররা তাদের শেয়ার সেল করে দেয়। তারা আশ্চর্য হয়ে গেল যে এইটা হতে পারে, এইরকম ডিসিশনও হতে পারে। কথা বলেন, বিদেশে দেশে আমাদের অবস্থাটা কি দাঁড়াইলো, কি আস্থার কথা বলতেছেন, ফরেনাররা তো আস্থা হারাই বলছে, আপনার দেশের মানুষ আস্থা তো অটোমেটিক্যালি হারাবে না। কালকে ডক্টর মশিউর রহমান সাহেব তো এটা ক্লিয়ারলি বলে দিয়েছেন যে এটা প্রাইম মিনিস্টারের প্লাস ফাইন্যান্স মিনিস্টারের অলরেডি বলে দেওয়া আছে যে এক্সপোজারের ব্যাপারটা যাতে আরো 2 বছর এক্সটেনশন করা হয়। টেলিফোন করলেন যে বাংলাদেশ ব্যাংক তাহলে সবার উপরে না, আমার কাছে আমিও তো ওনার সঙ্গে একমত হব যে ইয়েস, না হলে তাদের এত বড় সাহস করতে হয়। বাট আমার মনে হয় আমাদের একটু মানে এই এক্সপোজারের ব্যাপারটা একটু স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট পাবলিশ করা উচিত আপনার, যে আসলে কতটুকু ওভার এক্সপোজ, কতটুকু আন্ডার এক্সপোজ আছে। এটা বাংলাদেশ ব্যাংক ক্লিয়ার করো। জি, না তাইলে বাংলাদেশ ব্যাংক ইয়ে করে না, তাইলে লোকজন যেটা বুঝবে আপনার যে আসলে যেখানে 2000 কোটি টাকা সেল প্রেসার আসতে পারে, এখানে 5000 কোটি টাকার বাই প্রেসারও আসতে পারে, কারণ অনেক ব্যাংকগুলা আন্ডার এক্সপোজ হয়ে আছে। বিষয়টা হলো কি, আসলে এক্সপোজার ইস্যুটা আমার যেটা গতকালকে বক্তব্য থেকে ফুটে আসলো বা বুঝলাম, ইনশাল্লাহ হয়ে যাবে, আমরা আশাবাদী। না, এক নম্বর হলো আপনি 25% পেড আপের 25% আপনি পুঁজিবাজারে আসতে পারবেন,
এই কথাটা মানলাম, আইন হয়ে গেছে। এই আইনটা কি বাইবেল? আইনটা কি চেঞ্জ হবে না? বা ইন্ডিয়াতে কত আছে, বিভিন্ন দেশে কত আছে, মানে সবখানে কি 25% আছে? গো অ্যান্ড সি। মানে আমাদের দেশে তো মার্চেন্ট ব্যাংকরা, আপনারা 3টে ইস্যু কাজ করেন, হ্যাঁ, ইনভেস্টমেন্ট ব্যাংকার নাই বিদায়। ইনভেস্টমেন্ট ব্যাংকার থাকলে কি বাংলাদেশ ব্যাংকের এই রেগুলেশন থাকতো যে 25% বেশি যেতে পারবে না? এখন যে বিষয়টা মূল আলোচনায় সেটা হলো, এটা আমরা ধরে নিতেছি যে এটা হয়ে যাবে কালকে আলোচনা প্রেক্ষিতে। তার চাইতে বেশি ইম্পর্টেন্ট যেটা ইন্টার রেগুলেটরের যে সমন্বয়হীনতা, এটা সমন্বয় আনা এসেনশিয়াল। এটা আনবে কারা? আমি বলতেছি সেটা আনবে কারা? সেটা হলো তাদের যারা রেগুলেটর, ফর এক্সাম্পল বাংলাদেশ ব্যাংকের রেগুলেটর, এসএসসি রেগুলেটর, ইদ্রার রেগুলেটর, যারা তাদের মাধ্যমে এই সমন্বয় সাধন করাটা জরুরি মনে করি। তাহলে এখানে আপনি তো সেই কথা আসেন যে মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া আর এই দেশের হবে না। তাহলে এই সব মন্ত্রী টন্ত্রী রাখা, এত প্রত্যেকটা ব্যাপারে যদি মাননীয় প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হয়, মাননীয় প্রধানমন্ত্রীকে যদি বাংলাদেশ ব্যাংকের ব্যাপারটা এই সিকিউরিটি এক্সচেঞ্জের সমন্বয়ের জন্য হস্তক্ষেপ করতে হয়, তাহলে এই মন্ত্রীরা থাকবে কেন? আর এই সচিবরাই বা থাকবে কেন? না, আমার মনে হয় বাংলাদেশে একটা প্রবলেম আছে আপনার, যে নেগেটিভ অ্যাটিটিউড। সবসময় আমরা নেগেটিভলি জিনিসটা নিয়ে চিন্তা করি। এই তো বললাম না, বাংলাদেশ অনেক পজিটিভ, অনেক পজিটিভ জিনিস আছে। এটা পুঁজিবাজার নিয়ে পজিটিভ চিন্তাই করে নাই। আপনি পুঁজিবাজার যদি বাংলাদেশে ইমপ্রুভ, অথচ বাংলাদেশ ব্যাংকের মানে মোস্ট অফ দ্য কর্মকর্তা কর্মচারী পুঁজিবাজারে বিনিয়োগ করে আছে। না, আপনি জানেন বাংলাদেশে পুঁজিবাজার ডেভেলপ না করে ইনভলভ আছেন। এবং আমি তো বলবো যে এইটা ইনসাইড ট্রেডিং হচ্ছে, কারণ তারা প্রতিদিন সমস্ত প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছ থেকে রিপোর্ট নিয়ে নিচ্ছেন এবং তারা বিনিয়োগ করতেছেন। আমার মনে হয় এটার জন্য একটা রেগুলেটরি আইন হওয়া উচিত যে বাংলাদেশ ব্যাংকের কোনো কর্মকর্তা কর্মচারী তাদের আত্মীয় স্বজনরা কেউ বিনিয়োগ করতে পারবে না। দেখবেন ঠিক হয়ে যাবে। না, কিন্তু আমার যেটা মনে হয় আপনার মানে ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য মার্কেটটা ডেভেলপমেন্ট দরকার। সত্যিকার অর্থে মার্কেটে একটা স্টেবল মার্কেট এবং মার্কেটে গ্রোথ, এই দুটো জিনিস আমাদের দরকার। এবং যারা সাধারণ বিনিয়োগকারী তাদের আস্থাটা ফিরিয়ে আনা একান্ত এসেনশিয়াল। সেটা কিভাবে আসবে? আমি মনে করি আমাদের যারা দায়িত্বশীল মহল আছেন তাদের বক্তব্য যখন দিবেন, তারা যেহেতু এই মার্কেট অত্যন্ত সেন্সিটিভ মার্কেট, অনেক সময় দেখা যায় এই বক্তব্যের কারণেও মার্কেটে একটা ইম্প্যাক্ট পড়ে। সে ব্যাপারে একটু যত্নশীল হওয়া, তাই না? কালকে এই আলোচনায় কিন্তু এই জিনিসটা এসেছে, সে ব্যাপারে যত্নশীল হওয়া। আর আমরা সবাই, কারণ আমাদের যেহেতু পুঁজিবাজার নিয়ে মন্তব্য করার আগে একটু চিন্তা ভাবনা করে মন্তব্য করা উচিত। নাম্বার 2 হলো আমাদের পলিসিগত সব কিন্তু পজিটিভ। তারপরে যদি মানি মার্কেট বলি, মানি মার্কেটে যে ইন্ডিকেটরগুলা সেগুলো কিন্তু পজিটিভ। তাহলে মার্কেট কেন আগাচ্ছে না? ফোনতে আছেন কেন? জি প্লিজ আমার আলোচনা করতে যাচ্ছেন, আসেন প্রিয় দর্শক। হ্যাঁ স্যার, এটা বলতে চাচ্ছি, বিশেষারির মতন কোম্পানি বায়ার সেলার কিছু নেই, কোনো নিউজ ছাড়া তারা 2 সপ্তাহ শেয়ারটার কোনো এই অবস্থা ছাড়া দিতেছে, হঠাৎ করে কমে দিচ্ছে। কোম্পানি কি বন্ধ হয়ে যাচ্ছে? কোন শেয়ারটা বললেন আপনি? এটা তো ডিসিসি দেখার কথা। দয়া করে যদি নামটা বলেন, একটু আবার প্রশ্নটা করেন একটুখানি। মানে কোন শেয়ারটা? নামটা হান্নান বলছি। হ্যাঁ, কোন শেয়ারটা নিয়ে কথা বলছেন? বিশেষারি এই কত বিশেষারি 2 সপ্তাহ ধরে এটা কোনো বায়ারে নাই। বায়ার নাই। আজকে নিউজ আসছে, আজকে আমি ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে পড়লাম যে নিউজটা হচ্ছে যে ওনার কিছু প্রপার্টি, ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টি অ্যাকোয়ার করছে, অ্যাকুইজিশন করছে, মেরিন ড্রাইভ যাবে বিধায় সেখানে সাময়িকভাবে অপারেশনটা বন্ধ রাখছে। এটার কারণে হয়তো একটা ইমপ্যাক্ট পড়তে পারে, এর বাজারে তো পড়বে স্বাভাবিকভাবে। জি, আলোচনা যেটা করতেছিলাম, তো আমার মনে হয় কালকে একটা ইম্পর্টেন্ট ইস্যু উঠে আসছে, ফাইন্যান্সিয়াল লিটারেসি। আপনি যদি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড দেখেন তাইলে আসলে ওই ইন্ডিভিজুয়াল ইনভেস্টারদের ফান্ড কারা ম্যানেজ করে, অ্যাসেট ম্যানেজমেন্ট ম্যানেজ করে, মিউচুয়াল ফান্ড ম্যানেজ করে, মার্চেন্ট ব্যাংক ম্যানেজ করে, ইনভেস্টমেন্ট ম্যানেজ করে। আর আমাদের এখানে কি ইন্ডিভিজুয়াল ইনভেস্টাররা পুরোপুরি রিউমার বেস ইনভেস্টমেন্টে যান। তো আমার মনে হয় এই কনসেপ্টটা যতদিন বাংলাদেশে চেঞ্জ হয় না, এতদিন আপনার মানে ওই মার্কেট যে খুব বেশি ডেভেলপ হবে অথবা ইন্ডিভিজুয়াল ইনভেস্টার বেশি বেনিফিটেড হবে, ফাইন্যান্সিয়ালি লিটারেট হতে হবে। এবং এটা লোকজনকে বলতে হবে যে মানে ইন্ডিভিজুয়াল ইনভেস্টমেন্টে যাওয়া এটা বেশি রিস্কি। এইটার ব্যাপারে সিকিউরিটি এক্সচেঞ্জ একটা প্রোগ্রাম সেট করছে, অলরেডি ইনিশিয়েটিভ নিছে সারা বাংলাদেশে। তারা এই ফিনান্সিয়াল লিটারেসির উপর তারা বিভিন্ন কোর্স করাবে, এটা ঠিক আছে। আমি একটা জিনিস মনে করি, আপনারা মাইন্ড করেন না, আপনারা মার্চেন্ট ব্যাংকে আছেন বিধায় আমি বলতেছি, এবং
আমি সার্বিকভাবে বলতেছি আই এম নট এ ভেরি গুড ফাইন্যান্সিয়াল লিটারেট। আমি যে খুব ফাইন্যান্সিয়াল লিটারেট আমি সেটা দাবি করছি না, বাট ফাইন্যান্সিয়াল লিটারেসিটা নট অনলি এই বিনিয়োগকারীরা, আমরা যারা বিনিয়োগকারীদেরকে নিয়ে এই শেয়ার বেচা কেনা ডিল করতেছি, তাদের যারা আমাদের কাস্টমার, আমরা আসলে ফাইন্যান্সিয়াল লিটারেট হওয়া দরকার। আপনি এইমাত্র যেটা বললেন বিশেষারির কাহিনীটা, উনি কিন্তু ভদ্রলোক যিনি কোয়েশ্চেন করলেন উনি কিন্তু জানেন না, উনি জানেন না। এই ক্ষেত্রে আমাদের যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাটা কালগো এসেছে, আমি সেটাকে গুরুত্ব দিই, আমাদের মধ্যে যারা ডাইরেক্ট কাস্টমারের সাথে লিঙ্ক, অর্থাৎ ট্রেডার এবং কাস্টমার সার্ভিসে যারা আছে তাদেরকে আগে লিটারেট হতে হবে। এবং বিভিন্ন একটা ফোন আছে একটা। জি প্রিয় দর্শক, না আপনি বলে প্রশ্ন করুন। জি হ্যালো, আসসালামু আলাইকুম। জি আমি মাহবুব বলছি সিলেট থেকে। জি জি আমি যেটা বলতে চাচ্ছি যে মার্কেট যেভাবে ট্রিপল হচ্ছে তার অন্যতম কারণ যেহেতু হচ্ছে ব্যাংকিং এক্সপোজারের এই আইনটা সংশোধন না হওয়ার কারণে, এবং প্রায় যেভাবে ফল হচ্ছে আমাদের তো সর্বস্ব আমরা খুঁয়ে ফেলছি অলরেডি। হ্যাঁ, এবং আমি মানসিকভাবে অসুস্থ হয়ে গেছি। আমার একটা বন্ধু 2012 সালে এই মার্কেটের লসের কারণে আত্মহত্যা করছে। আমার ধারণা এভাবে যদি ইমিডিয়েটলি কোনো অ্যাকশন না নেওয়া হয় তাহলে অনেক যুবক এবং অনেক বিনিয়োগকারী, বুঝছেন আমার মতো, মানে কি যে হচ্ছে অবস্থাটা, আমরা যে কি মানসিক যন্ত্রণায় আছি, এবং এগুলো আল্লাহ না করুক, আমার তো ধারণা এভাবে অনেক লোক, বুঝছেন কি যে হবে আমি বলতে চাচ্ছি না। এখন কি চান আপনারা, আমরা শরীরে গায়ে আগুন লাগিয়ে রাস্তা দিতে আল্লাহ তারপর আপনারা মার্কেট সংশোধন করবেন, নাকি ভাই আপনারা বলেন সরকারকে ইমিডিয়েটলি কিছু করেন, না হলে আমরা আমাদের শরীরে আগুন জ্বালিয়ে রাস্তায় নেমে পড়বো, বুঝছেন? প্রিয় দর্শক, আপনার দুঃখকে আমি সহানুভূতি জানানো ছাড়া আমার হাতে তো কোনো ক্ষমতা নাই। আমি আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে এই সরকার এবং যারা নীতি নির্ধারক তাদের সামনে আপনার এই দুঃখটা তুলে ধরার চেষ্টা করেছি মাত্র। হ্যাঁ, আপনার এই কষ্ট যারা নীতি নির্ধারকের কর্ণকুহরে যদি পৌঁছায়, যে যারা এটাকে নিয়ে খেলতেছেন, যাদের কারণে বাজার আজকে এই অবস্থায় আছে, তাদের কর্ণকুহরে যদি আপনার এই আহাকার, আপনার মানে কষ্ট, এইটা যদি ওনাদের পৌঁছায় তাহলে আমরা আমাদের সার্থকতা এখানে এই অনুষ্ঠানের। জি যেটা বলতেছিলাম যে আমাদের ফিনান্সিয়াল লিটারেট বলতে এখানে যে জিনিসগুলো মিন করে, আমি মনে করি যে কোম্পানির আমি শেয়ারটা কিনবো এই কোম্পানির ফিনান্সিয়াল সেগমেন্টগুলো সম্বন্ধে তার ধারণা থাকতে হবে, প্রথম কথা। এটা আমি স্বীকার করি, কিন্তু নাম্বার 2 সবার পক্ষে কি সম্ভব? আমি বলতেছি এটা কাদের থাকবে, এটা আমি মনে করি আমরা যে সমস্ত ইনস্টিটিউশন আছে, আমি সেটাই বলছি, ইনস্টিটিউশনে যারা ডাইরেক্টলি কাস্টমারের সাথে লিঙ্কেজ, তাদেরকে আগে এই ব্যাপারে অ্যাওয়্যার করতে হবে, নলেজ দিতে হবে, এবং তারা কাস্টমারকে সেই ফিডব্যাকটা দিবে। আমি একটু অ্যাড করি আপনার লগে। জি, প্রথম বাংলাদেশ ব্যাংক, সেকেন্ড ইড্রার মতো মানে কমিশন, আরসির মতো বিআরসির মতো কমিশন, ওনারা লিটারেট হোক আগে। যে একটা লিস্টেড কোম্পানির ডিসিশন চট করে নিয়ে নিলাম, লক্ষ লক্ষ বিনিয়োগের রাস্তায় বসে গেল, ওনারা ফাইন্যান্সিয়াল লিটারেট হোক আগে। তাদের এখানে আমরা একটা সিম্পল জিনিস করতে পারি, যেটা আমি আমার হাউসে করি। আপনার মুস্তাক ভাই, তাদের যেটা দরকার, আপনি যেটা বলছেন রেগুলেটরদের, তাদের যেটা দরকার বেসিক্যালি তার ইমপ্যাক্ট অ্যানালিসিস করা দরকার। অর্থাৎ আমি একটা ডিসিশন নিব, সেই ডিসিশনের ইমপ্যাক্টটা কোথায় পড়বে তার সেনসিটিভিটিটা অ্যানালিসিস করা দরকার। এটা হতে পারে ওনাদের লেভেল। হইছে আমাকে বলে, আমি বলতেছি ওনাদের লেভেলে এটা হতে পারে। আর নলেজের জন্য যেটা দরকার, আমার বিনিয়োগকারী ভাইদের নলেজ দরকার। সেটা যে ব্রোকারেজ হাউস বা যে মার্চেন্ট ব্যাংকের সাথে তারা সম্পৃক্ত, সেই ব্রোকারেজ হাউস, সেই মার্চেন্ট ব্যাংক থেকে তারা এই নলেজটা শেয়ার করতে পারে। এক নাম্বার 2 হলো তাদের একটা অংশ কিন্তু ডিএসসির সিএসসির ওয়েবসাইটে কিন্তু প্রত্যেকটা কোম্পানির কিন্তু ফান্ডামেন্টালস দেওয়া থাকে, সেখান থেকেও তারা তাদের এই কোম্পানির সম্বন্ধে একটা নলেজ তারা নিতে পারে। আরেকটা বিষয় আমি যেটা মনে করি যে প্রত্যেকটা শেয়ারই কিন্তু আপস অ্যান্ড ডাউন আছে, ইয়ারলি হাই লো আছে, এই বিষয়গুলো তারা একটু রিভিউ করতে হবে যে আমি কোন সময় এন্ট্রিটা দিচ্ছি। চমৎকার বলছেন। একটা কথা উনি যেটা বলেন, এই সাধারণ বিনিয়োগকারীর যদি পিএইচডিও হয় মানে ফাইন্যান্সিয়াল লিটারেসিতে, তাতে কি হয়ে যাবে সবকিছু যদি রেগুলেটররা এই ধরনের ডিসিশন নেয়? না, এটা তো সেটা কিন্তু আগে বলছি, সে কথাটা কিন্তু আমি আগে বলেছি। আমি ফাইন্যান্সিয়াল লিটারেট হইলাম, কিন্তু আমরা এখানে মনে একটা ছোট জিনিস করতে পারি। ইনস্টিটিউশন আমরা যারা আছি আপনার ডাইরেক্টলি ইনভলভ শেয়ার বাই সেলের সাথে অথবা অ্যাডভাইজারি, আমার মনে হয় এভরি সিঙ্গেল, আমি ধরেন আমার হাউসে বলে রাখছি যে যদি শেয়ার বাই করার আগে আমার সাথে একটু ডিসকাস করেন যে কি জন্য কিনতে যাচ্ছেন। তো কেউ যখন কোনো একটা শেয়ার কিনতে যায়, আমি বলি রিজন কি,
হ্যাঁ, অত আমি জানি এটার অবস্থা ভালো না, আপনি কিনেন, অনেক শেয়ারই আছে অনেকেই কিনতে আসে, আমি বলি না এটা কিনে না, এটা কিনলে আরো লস হবে, বলতেছে এখন 10 টাকা আছে, আমার 10 টাকা আছে 6 টাকায় পড়বে, তার চেয়ে অনেক ভালো ভালো শেয়ার আছে, আপনি ওইগুলোতে ইনভেস্ট। আমার এই জিনিসগুলো একটু ইনভেস্টারদের অ্যাটলিস্ট না ইনভেস্টাররা যথেষ্ট নলেজেবল আমার কাছে যেটা মনে হয়, ইনভেস্টাররা রিউমার বেস্ট ফিউ, একজন দুইজন হতে পারে, বাট অনেক নলেজেবল ইনভেস্টার আছে আমাদের, অনেক চার্টার অ্যাকাউন্টেন্ট, অনেক বা ইকোনমিস্ট আমাদের ইনভেস্টার আছেন। কাজে ইনভেস্টারদেরকে নিয়ে না বলে আমি মনে করি যারা এইসব ধরনের ডিসিশন রেগুলেটররা আগে ফাইন্যান্সিয়াল লিটারেট হোক। ওই ডিসিশনটা যদি ফেব্রুয়ারিতে আসতো তাহলে মার্কেটটা কন্টিনিউয়াসলি একটা ভালো চিন্তা করতে পারেন। আজকে যে এখানে শুনেন, আর সাধারণ বিনিয়োগকারীরা তো বাজারকে ভাইব্রেট করতে পারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। এখন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা লিটারেট, হ্যাঁ, এবং তাদের উপর যদি চাপায় দেওয়া হয় কোনো কিছু, তখন তারা করবে এটাকে, তাই তো হচ্ছে বাজারটাতে। আপনি কি মনে করেন? এখন মূল কথা হলো যেটা দৃষ্টিভঙ্গি, অ্যাটিটিউড, অর্থাৎ আমার রেগুলেটরদের যারা অ্যাটিটিউড যদি পজিটিভ হয়, তাহলে তারা যে কথাটা আমার এই ভাই বলেছিলেন যে সমস্ত ব্যাংকের এখনও এক্সপোজার অনেক নিচে আছে, তারা ক্যাপিটাল মার্কেটে ফান্ড ইনজেক্ট করার স্কোপ আছে, তাদেরকে তারা বলতে পারে যে আপনারাও দেখে শুনে বুঝে আপনাদের অ্যাক্সেস বা সারপ্লাস ফান্ডের একটা অংশ আনেন, তাহলে মার্কেটে ফান্ড ফ্লো বাড়বে। এক নাম্বার 2 হলো আমাদের যারা বিগ প্লেয়ার বা বিগ ব্রাদার আছেন, যাদের ইন্ডিভিজুয়াল লেভেলে ক্যাপাসিটি আছে, তাদেরকে একটু তাদের সাথে বসতে পারে রেগুলেটর, বসি মার্কেটটাকে ভালো করার জন্য, আমাদের ট্রেড ভলিউম বাড়ানোর জন্য, অথবা মার্কেটে আরও স্টেবল করার জন্য কি কি করা যায়, তাদের সাথে মত বিনিময় করতে পারে। এগুলো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা তাদের যতদিন না সদিচ্ছা হবে ততদিন এই যে একজন বিনিয়োগকারী বা একজন দর্শক যে হাহাকারটা বললেন, যে কষ্টটা উনি প্রকাশ করলেন, বহিঃপ্রকাশ তার ভিতরের জ্বালাটাই তো প্রকাশ করলেন, এর আর উত্তর আমরা ইনস্টিটিউশনাল ইনভেস্টররাও কিন্তু একটু কনফিউশনের মধ্যে আছি যে আলটিমেটলি মানে কি হবে, এটা কি এক্সপোজার লিমিটটা বাড়বে, নতুন ফান্ড কি ইনজেক্ট হবে, আসলে আলটিমেটলি ফিউচারটা কি আমরা তো কনফার্ম না। সেজন্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও আসলে যে ইনভেস্টমেন্টে যাবে ওয়েট এন্ড সি বলতেছে, যে এখন তো মার্কেট পড়তেছে, একটু ওয়েট করো দেখো কি হয়, বাংলাদেশ ব্যাংকের এক্সপোজারটা আসুক, তারপরে ডিসিশনটা আসুক, তারপরে তো অনেক পজিটিভ হবে। এক্সটেনশনের সিদ্ধান্তটার জন্য অনেকেই অপেক্ষা করতেছে, সেই এক ঘুরে ফিরে যেটা 5 বছর থেকে তো আমরা এই সাইকেলটাই দেখতেছি। আরেকটা ধরেন কামিং একটা বাজেট আছে, অনেকে হয়তো এটাও চিন্তা করতেছে বাজেটে কি হবে না হবে, ক্যাপিটাল মার্কেটে যারা পার্টিসিপেন্ট তাদের কর্পোরেট ট্যাক্সের একটা ব্যাপার আছে, তারপর যারা ইন্ডিভিজুয়াল লেভেলে তাদের ট্যাক্স এক্সামশনের কি ফ্যাসিলিটি আসবে না আসবে, অনেকগুলো ইস্যু কিন্তু অনেকেই ক্যালকুলেশন করে, হয়তো একটা লেভেল করে বাট মাস লেভেল হয়তো নাও করতে পারে। কিন্তু এই জন্য আর আপনি যেটা বলছেন ইম্পর্টেন্ট কথা, কিন্তু সাধারণ বিনিয়োগকারী মার্কেটের ভাইব্রেন্ট আনতে পারে না বা স্টেবিলিটি আনতে পারে না, এটার জন্য ইনস্টিটিউশন দরকার এবং বিগ যারা বলি আমি ট্রেড করে তাদের পার্টিসিপেশনটা দরকার। এখন সেই জন্য তারাও চিন্তা করতেছে ওই যে পলিসিগত যে বিষয়গুলো স্টেবিলিটি কতটুকু হবে না হবে, এটা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে সঙ্গে বিদেশি যার কারণে বিদেশি জিনিস আমার মনে করা উচিত আপনার, যেটা আমরা ডিএসসি এর ক্ষেত্রে দেখি, যদি শেয়ারের প্রাইস হাফ হয় তাহলে সাথে সাথে প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন আছে কিনা জানতে যাওয়া হয়, অবশ্য ইনভেস্টিগেশন করা হয়। যখন প্রাইসগুলো ফ্রি ফল হয় তখন কি জন্য আপনার ইনভেস্টিগেশন হয় না, তখন কি জন্য প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন আছে কিনা এটা জানতে চাওয়া না, আমার তো এই ক্ষেত্রেও করা উচিত। যখন আপনার এটা 20 উনি বলতেলেন বায়ার নাই আজকে 2 সপ্তাহ থেকে, হোয়াট ইজ দ্য রিজন, এটা তো প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন আসা উচিত, এটা হওয়া উচিত ছিল। ইনফরমেশন তো এসে গেছে আজকে আসছে কিন্তু আফটার 2 উইকস। আমার বেশি সময় নাই, আলোচনা এখানে সমাপ্তি করতে হবে। তো আপনার 30 সেকেন্ডসের মধ্যে যদি আপনি কিছু সাধারণ বিনিয়োগকারীর উদ্দেশ্যে বা দর্শকদের উদ্দেশ্যে বলতে চান। আমার মনে হয় এখন একটা ভালো সময় আপনার শেয়ার কেনার জন্য, শেয়ার প্রাইসগুলো অনেক লো আছে, বাট আপনারা দেখে শুনে বুঝে ভালো শেয়ার কিনেন। ইনভেস্টমেন্ট শুড বি বেসড অন লং টার্ম ডিভিডেন্ড, নট অনলি ক্যাপিটাল গেইন। আমাদের কনসেপ্ট হয়ে গেছে 3 দিনে আমরা কেমনে 10 টাকা প্রফিট করবো, ইট শুডেন্ট বি। অনেক ভালো ভালো শেয়ার আছে যেগুলো আমরা কিনতে পারি। যেটা হলো কি ওনার সাথে কিছুটা মিল আছে যে শেয়ার কিছু কিছু শেয়ারের প্রাইস এখন অনেক আন্ডার প্রাইস আছে, শুধু আমাদের কেবল ওই যে কথাটা আমি একটু আগে বললাম ইয়ারলি হাই লো এবং কোনটার ইয়ার এন্ডিং ক্লোজিং কাছাকাছি এবং ইপিএসের গ্রোথ আছে, এই বিষয়গুলো যদি একটু মাথায় নেয় তাহলে তার প্রাইস ট্রেন্ডের মুভমেন্টটা দেখে, এগুলো দেখে যদি সত্যিকার অর্থে বিনিয়োগ করে, আমি মনে করি অন্যান্য ফিক্সড ডিপোজিটের চাইতে এখানে ভালো রিটার্ন পাবে। থ্যাংক ইউ ভেরি মাচ যে আপনি অন্তত আশার আলোচনা নিয়েছেন। প্রিয় দর্শক, আমাদের সময় শেষ হয়ে গেছে। আজকের আলোচনায় আমরা অন্তত এইটুকু বুঝতে পারলাম
যে আমাদের রেগুলেটরের মধ্যে সমন্বয়হীনতা নাই এবং সমন্বয়হীনতা আনা দরকার এবং অত্যাবশ্যকীয় দরকার, এবং এটা না হলে পুঁজিবাজারের মানে ভাইব্রেন্ট হওয়ার কোনো সুযোগ নাই। এবং এটা আমি আশা করছি কালকে আলোচনাও তো তাই আসছে, এবং এটা অতি শীঘ্রই মনে হয় সমন্বয় হবে। আর 2 নম্বর কথাটা হচ্ছে যে আপনারা প্যানিক হয়ে শেয়ার সেল করবেন না। আপনারা অন্ধকার পরে আলোর মুখ ইনশাল্লাহ দেখা যাবে বলে সবাই আশা করছি আমরা। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম, আজকের মতো বিদায় নিচ্ছি।